দেখেন গত ক্লাসে আমরা এলিমেন্টস পর্যন্ত শেষ করেছি, আজকে ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, প্রজেক্ট যখন আপনি প্রজেক্টের ডেফিনিশন পড়েছেন তখন কোন কোন জিনিসগুলো ডেফিনিশনের মধ্যে ছিল বলেন তো? একটা প্রজেক্ট কেমন হয়? Project is an unique venture that is conducted with people. There must be specific goals, and there are three parameters need to included there: cost, schedule, and quality. Very good. আচ্ছা, তাহলে অলরেডি আপনি ওই যখন প্রজেক্টের ডেফিনিশন পড়েছেন তখন অলরেডি কয়েকটা জিনিস জেনে ফেলেছেন যে একটা প্রজেক্টের একটা স্টার্টিং থাকবে, একটা এন্ডিং থাকবে। একটা প্রজেক্ট মিন্স কি একটা প্রসেস, এবং একটা প্রজেক্টের অবশ্যই কি থাকবে, একটা স্পেসিফিক গোল থাকবে এবং গোলটা অবশ্যই ক্লিয়ার হবে। আর লাস্ট ওয়ান ছিল যে এটা হচ্ছে তিনটা এলিমেন্টস বা প্যারামিটার দ্বারা লিমিটেড থাকে। সেটা কি স্পেসিফিক একটা শিডিউল থাকবে, স্পেসিফিক বাজেট থাকবে এবং স্পেসিফিক একটা কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আচ্ছা, ওটা যখন করেছেন সেখানেই আপনি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স অলরেডি করে ফেলেছেন। এখন আমরা একটু লিখতে দেখি প্রথমটা কি বলেছে। প্রজেক্টস আর অ্যাড হক এনডিভোরস উইথ আ ক্লিয়ার লাইফ সাইকেল। তো প্রজেক্টে কি থাকে, সবসময় একটা ক্লিয়ার লাইফ সাইকেল থাকে। আচ্ছা, একটা মানুষের আপনি জন্ম থেকে চিন্তা করে দেখেন মৃত্যু পর্যন্ত একটা লাইফ সাইকেল থাকে না? তেমন প্রত্যেকটা প্রোডাক্টের, প্রজেক্টের সবকিছু কি একটা লাইফ সাইকেল থাকে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখবেন, লাইফ সাইকেল যখন আমরা আঁকি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি, তখন এভাবে হয়। লাইফ সাইকেলটা প্রথমে একটু ডিক্লাইনের দিকে থাকে, দেন আপনার গ্রোথ হয়, একটা সময় কি আবার ডিক্লাইন হয়। সো এই প্রজেক্টেরও কি একটা লাইফ সাইকেল থাকে এবং ওই প্রসেসের মাধ্যমে আমার লাইফ সাইকেলটা শেষ হয়। দেখেন একটা প্রজেক্টের শুরু হয় কি দিয়ে বলেন তো? শুরু হয় কনসেপ্ট দিয়ে। শুরু হয় কনসেপ্ট দিয়ে। আপনি আইডিয়া ডেভেলপ করবেন, একটা প্রজেক্ট শুরু করার আগে কি করবেন? আইডিয়া ডেভেলপ করবেন। তো কনসেপ্ট দিয়ে আপনার শুরু হলো, এরপর আপনি কি করেন? এটাকে প্ল্যানিং করেন, তাই না? এটাকে প্ল্যানিং করেন। প্ল্যানিং করার পরে আপনি কি করেন? এটাকে এক্সিকিউট করেন। এটাকে এক্সিকিউট করেন। এরপরে একদম শেষে এসে কি করেন? এটাকে ক্লোজ করে দেন। এই যে ধাপগুলো, মানে একটার পর একটা যে ধাপ, আপনি চিন্তা করলেন, প্ল্যানিং করলেন, এক্সিকিউট করলেন, ক্লোজ করলেন, এই যে একটা প্রজেক্ট শেষ হয়ে গেল, এখান থেকে স্টার্ট হলো, এখানে শেষ হয়ে গেল। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা কি এন্ডিং পয়েন্ট। এই পুরোটাই কি একটা প্রজেক্ট। তাহলে এই একটা লাইফ সাইকেল নিয়ে কি হয়? একটা প্রজেক্ট। আচ্ছা, সেকেন্ড ওয়ান দেখেন, প্রজেক্টস আর বিল্ডিং ব্লকস ইন দ্য ডিজাইনস এন্ড এক্সিকিউশন অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। ওকে, দেখেন অর্গানাইজেশনাল অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি কি? ধরেন আপনার অর্গানাইজেশন চাচ্ছে লো কস্টে প্রোডাক্ট দেওয়ার জন্য, মানে লো কস্ট স্ট্র্যাটেজি ফলো করবে। তখন সে কি করবে? তার অর্গানাইজেশনাল যে স্ট্র্যাটেজি থাকবে সেটা যেহেতু লো কস্ট স্ট্র্যাটেজি, তার মানে সে যে প্রজেক্টগুলো করবে, ছোট ছোট যে প্রজেক্টগুলো করবে বা আপনার লং প্রজেক্টগুলো যখন করবে, তখন ওই প্রজেক্ট কার সাথে কানেক্টেড থাকবে? ওই লো কস্ট স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড থাকবে। ধরেন আপনার ব্যবসায়ের ভিশন হচ্ছে আপনি 5 বছর পরে আপনার ব্যবসাকে একটা স্থানে দেখতে চাচ্ছেন। তাহলে ওই ভিশনকে কমপ্লিট করার জন্য আপনার কি দরকার? ছোট ছোট মিশন দরকার। তো ওই ভিশনকে কমপ্লিট করার জন্য আপনার মিশনগুলো কি হতে হবে? ভিশনের সাথে কানেক্টেড হতে হবে, যেন আপনার মিশনগুলো অর্জন করার সাথে সাথে আপনি ভিশনের কাছাকাছি পৌঁছে যান। ঠিক তেমন ভাবে আপনার অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি যেটা হবে সেটার সাথে কানেক্ট করে আপনাকে প্রজেক্টগুলো নিতে হবে। ধরেন আপনি লো কস্ট স্ট্র্যাটেজি ফলো করেন যে আপনি কাস্টমারদেরকে খুব কম খরচে একটা ভালো মানের প্রোডাক্ট দিতে চাচ্ছেন, আপনি মার্কেট এভাবে ক্যাপচার করবেন। সুতরাং আপনার কি করতে হবে? যে শর্ট প্রজেক্টগুলো নেবেন, লং প্রজেক্টগুলো নেবেন, প্রত্যেকটা কার সাথে কানেক্টেড হবে? ওই লো কস্ট স্ট্র্যাটেজির সাথে, মানে আপনার যে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি সেটার সাথে কানেক্টেড হবে। ওকে, থার্ড ওয়ান দেখেন, প্রজেক্টস আর রেসপন্সিবল ফর দ্য নিউয়েস্ট এন্ড মোস্ট ইমপ্রুভড প্রোডাক্ট, সার্ভিসেস এন্ড অর্গানাইজেশনাল প্রসেস। আচ্ছা, ধরেন আপনি আপনার অর্গানাইজেশনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছেন যেটা এখনো মার্কেটে কেউ আনেনি। তখন আপনি কি করবেন? ওই নতুন প্রোডাক্ট আনার জন্য নতুন একটা প্রজেক্ট দাঁড় করাবেন। ধরেন আপনি আপনার অর্গানাইজেশনকে চেঞ্জ করতে চাচ্ছেন। আগে আপনার অর্গানাইজেশনে ট্র্যাডিশনাল পদ্ধতি চলতো, এখন আপনি ইআরপি সিস্টেম ডেভেলপ করবেন। তখন আপনি কি করবেন? নতুন একটা প্রজেক্ট দাঁড় করাবেন যার মাধ্যমে আপনি ইআরপি সবাইকে ট্রেনিং দিবেন। ট্রেনিং দেওয়ার পরে আপনি সেটা শুরু করবেন। এই যে আমরা চেঞ্জ চাই বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসতে চাই বা এক্সিস্টিং কোনো প্রোডাক্টকে আরেকটু এনহ্যান্স করতে চাই, তখন আমার কিসের দরকার হয়?
প্রজেক্টের দরকার হয়। ওকে, ফোর্থ ওয়ান দেখেন প্রজেক্টস প্রোভাইড আ ফিলসফি এন্ড এ স্ট্র্যাটেজি ফর দ্য ম্যানেজমেন্ট টু চেঞ্জ। অলরেডি বলে ফেলেছি, দেখেন এখানে আইফোনের একটা উদাহরণ দিয়েছে। কি বলেছে? এটা আমার যখন আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, ওই চেঞ্জের একটা ফিলসফি হিসেবে প্রজেক্ট কাজ করে। কিরকম ভাবে? ধরেন আইফোন হিসেবে চিন্তা করে দেখেন, পুরো ফোনের যে মার্কেট তার মধ্যে আইফোন কেন আলাদা হিসেবে কাজ করে বা মানুষের চোখে ওটা আই ক্যাচিং কেন? কারণ ওরা ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে। ওরা কিন্তু লো কস্ট স্ট্র্যাটেজি ফলো করে না। ডিফারেন্সিয়েশন মানে কি? আপনি চাচ্ছেন পুরো মার্কেটের মধ্যে আপনি আলাদা থাকবেন। অনেকগুলো সাদা বেলুনের মধ্যে আপনি একটা লাল বেলুন, তার মানে কি আপনি চোখে পড়ছেন? সেরকম ভাবে দেখবেন যে ফোনের মধ্যে আইফোনটা কেন মানুষের চোখে পড়ছে, এটা কিন্তু লো কস্টের কোনো প্রোডাক্ট না, এটা কিন্তু হাই কস্টের প্রোডাক্ট। এবং ওরা একটা টার্গেট কাস্টমারকে কিন্তু ফোকাস করে, ওরা সবাইকে ফোকাস করে না। কারণ আইফোন যারা কিনবে, আইফোন যারা ইউজার, তারা ওই টার্গেটেড কাস্টমার। ধরেন যারা হচ্ছে লাক্সারিয়াস কার উৎপাদন করে, তাদের কিন্তু টার্গেটেড একটা কাস্টমার থাকে, একটা বেস থাকে কাস্টমারের। সো ওরা সবসময় কি করে? ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে যে ওদের জিনিসটাই মানুষ কিনবে। ওকে, তাহলে এই যে চেঞ্জগুলো দেখবেন যে অ্যাপেলের নতুন নতুন ভার্সন আসে, কিন্তু তো একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের খুব কি ডিফারেন্স থাকে বলেন তো? ভার্সনের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স থাকে না, দেখবেন যে অল্প কিছু চেঞ্জ থাকে। এই যে চেঞ্জের মধ্যে আপনি যখন যেতে যাবেন, তখন আপনার কি দরকার হবে? প্রজেক্ট। ওকে, 5 নম্বরটা দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্টার্স ক্রসিং ফাংশনাল এন্ড অর্গানাইজেশনাল বাউন্ডারিজ। কি বলেছে? প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন? অর্গানাইজেশনাল বাউন্ডারিগুলোকে ক্রস করতে পারবেন এবং সবাইকে একত্রিত করতে পারবেন। একটা উদাহরণ দেখেন, ধরেন এটা একটা অর্গানাইজেশন। এখন এখানে হচ্ছে 4টা ডিপার্টমেন্ট, এ বি সি ডি। এই 4টা ডিপার্টমেন্ট নিয়ে কি হয়? একটা অর্গানাইজেশন। এখন এই অর্গানাইজেশন ধরেন এই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট, এটা এই ডিপার্টমেন্ট। এখন একটা ডিপার্টমেন্টের সাথে কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের কানেকশন থাকে, ইন্টারকানেকশন। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা, ইন্ডিভিজুয়াল। আপনি এখন চাচ্ছেন পুরো অর্গানাইজেশনের মধ্যে আপনি ইআরপি সিস্টেম চালু করবেন। তখন আপনি যদি শুধু এই ডিপার্টমেন্টকে উন্নত করেন বা এই ডিপার্টমেন্টকে ট্রেনিং দেন, এখানে চালু করেন, তাহলে কি আপনার অর্গানাইজেশন দাঁড় করতে পারবেন? পারবেন না। আপনি একেও ট্রেনিং দিতে হবে, একেও ট্রেনিং দিতে হবে, একেও ট্রেনিং দিতে হবে। এবং এই 4টা ডিপার্টমেন্টকে আপনি একত্রিত করে যখন একটা নতুন ইআরপি সিস্টেম ডেভেলপ করবেন, তখনই আপনার ফুল অর্গানাইজেশন এটার বেনিফিট ভোগ করতে পারবে বা এটার ফাংশন আপনি করতে পারবেন। কিন্তু একটা অর্গানাইজেশন বা দুইটা অর্গানাইজেশন আলাদা করে আপনি যদি করেন, সেটা সম্ভব না। আপনাকে যখন আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ডেভেলপ করবেন, তার সাথে সাথে আপনার ফাইন্যান্স ডেভেলপমেন্ট করতে হবে, তার সাথে সাথে আপনার মার্কেটিং ডেভেলপ করতে হবে, তার সাথে আপনার কি করতে হবে? সাপ্লাই চেইন করতে হবে, অ্যাকাউন্টিংও ডেভেলপ করতে হবে, সাপ্লাই চেইন ডেভেলপ করতে হবে। আপনার যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কানেকশন। এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি করি? এই সকল ডিপার্টমেন্টের যে বাউন্ডারি, সেটাকে ক্রস করে আমরা সবাইকে একত্রিত করে একটা কাজ সম্পন্ন করি। বুঝতে পেরেছেন? ওকে, আমার ক্যারেক্টারিস্টিক্স এখানেই ডান। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা এটার মধ্যে? কোথাও বুঝতে পারেননি? ওকে, পরেরটা দেখেন প্রজেক্ট লাইফ সাইকেল। আচ্ছা, অলরেডি দেখেন এখানে আমি কিন্তু আপনাকে ক্যারেক্টারিস্টিক্স পড়াতে গিয়ে ছোট একটা লাইফ সাইকেল একে বুঝিয়েছি। এটা একটু ডিপলি দেখেন। দেখেন লাইফ সাইকেলের প্রথমে কি বলেছে? দেখেন এখানে হচ্ছে লেভেল অফ টোটাল ইফোর্টস। এগুলো কি? ইফোর্টস মানে আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন। আচ্ছা, ফার্স্ট ওয়ান কনসেপ্ট। আমি প্রথমেই বলেছি দেখেন আপনার এই যে লাইফ সাইকেলটা, এর মধ্যে ফার্স্ট ওয়ান কি? কনসেপ্ট। কনসেপ্ট। আচ্ছা, যখন আপনি কনসেপ্ট ডেভেলপ করবেন, তার মানে কি? আপনি কিন্তু দেখলেন যে আপনার একটা অর্গানাইজেশন, সেখানে আসলে কি দরকার। দেখেন আইডেন্টিফাই নিড, মানে আপনি নিজেই ওটা অ্যানালাইসিস করে বের করলেন যে আপনার অর্গানাইজেশনে কি প্রয়োজন। ওকে, এস্টাবলিশ ফিজিবিলিটি, লুক ফর অল্টারনেটিভস, প্রেজেন্ট দ্য প্রপোজাল এন্ড অ্যাপ্রুভ দ্য প্রসেস। ওকে, আপনি দেখলেন যে আপনার এখানে 10টা চেয়ার দরকার, 10টা চেয়ার দরকার। এখন আপনি 10টা চেয়ার কিভাবে কিনে নিয়ে আসবেন এবং কোথায় এটাকে অ্যাপ্রুভ করবে, এগুলো সবকিছু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সুতরাং আপনি প্রথমে নিডটাকে আইডেন্টিফাই করলেন, সেকেন্ড ওয়ান কি করলেন? আদৌ এটা করা
ডিপার্টমেন্টে এই জিনিসগুলো প্রয়োজন। এইবার আপনার ঊর্ধ্বতন কি করলো, এটাকে অ্যাপ্রুভাল দিল। এইটা দিয়ে আপনার কি কনসেপ্ট ডান। এখন আপনি কনসেপ্টের মধ্যে সবসময় কি করবেন, প্ল্যানিং করবেন। কনসেপ্টের মধ্যে কি থাকে, প্ল্যানিং থাকে, যেটা কিন্তু আপনি এখন আপনার মাথায় আছে, এখন কিন্তু আপনি সেটা কাগজে কলমে নিয়ে আসেন। এবার সেকেন্ড ওয়ান দেখেন, প্ল্যানিং। সেকেন্ড ওয়ান কি, প্ল্যানিং। ওকে, প্ল্যানিং ফেজের মধ্যে আপনি কি করবেন, ডেভেলপ দা প্ল্যান। আপনি কিন্তু অলরেডি এখানে কি করেছেন, মেন্টালি কিন্তু একটা আইডিয়া জেনারেট করে ফেলেছেন। সেই মেন্টালি যে আইডিয়াটা জেনারেট করেছেন সেটা এখানে এসে কি করবেন, প্ল্যান আকারে ইমপ্লিমেন্ট করবেন, বা কাগজে কলমে সেটাকে আপনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করবেন। ওকে, সেকেন্ড ওয়ান দেখেন, অ্যাসেস দ্য রিস্ক ফ্যাক্টর। অবশ্যই আপনাকে এই প্ল্যানিং ফেজে এসে দেখতে হবে আপনি যে কাজগুলো করবেন সেখানে রিস্ক কি কি, সেই রিস্কগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি রিস্ক আইডেন্টিফাই না করেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি এই প্রজেক্ট করতে গিয়ে যে কি কি বিপদে পড়তে পারেন বা সেগুলো কিভাবে মোকাবেলা করতে পারেন সেটা এখানেই ফিক্স করতে হবে। ওকে, অ্যালোকেট বাজেট। আগেই বলেছি যে একটা প্রজেক্টের বাজেট কি হয়, লিমিটেড অথবা স্পেসিফিক। এখন আপনাকে এখানে অ্যালোকেট করতে হবে যে আপনার বাজেট আপনি কতটা কখন খরচ করবেন, কোন সেক্টরে কত খরচ করবেন। কারণ আপনি যদি বাজেটটাকে অ্যালোকেট না করেন, এটাকে প্রপার ইউটিলাইজেশন করতে পারবেন না। ফোর্থ ওয়ান দেখেন, প্রেজেন্ট দা প্রজেক্ট ব্রিফ। আচ্ছা, আপনি ধরেন এই প্রজেক্টটা 10 জনকে দিবেন, এই প্রজেক্টটা আপনি 10 জনকে দিবেন। ওই 10 জন যে রেসপন্সিবল পারসন, আপনার কি তাদেরকে একটা ব্রিফ করতে হবে না আপনার প্রজেক্টটা আসলে কি সম্পর্কিত। আপনি যদি তাদেরকে ব্রিফ না করেন তারা বুঝবে কিভাবে জি জি যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আপনার কি দিতে হবে, একটা গাইডলাইন দিতে হবে। ওকে, এবার দেখেন অবটেইন অ্যাপ্রুভাল। আপনি এখানে কিন্তু অ্যাপ্রুভালের জন্য কাগজপত্র দিয়ে দিলেন, এখানে এসে কি করলো, আপনার প্ল্যানিং যখন পুরো কাগজে কলমে দেখলো, আপনি সবকিছু ওখানে বুঝিয়ে দিলেন, বাজেট বুঝিয়ে দিলেন, আপনি কাকে কাজ দিবেন কাকে দিবেন না, আপনার কত টাকা কোন সেক্টরে আপনি নিতে চাচ্ছেন, সকল কিছু যখন আপনি কাগজে কলমে একদম গ্রাফিক্যালি দেখালেন, তখন ঊর্ধ্বতন কি করলো, আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিল। এই ফেজ এখানে শেষ। থার্ড ওয়ান দেখেন, এক্সিকিউশন। থার্ড ওয়ান কি, এক্সিকিউশন। ওকে, আচ্ছা, এক্সিকিউশনে দেখেন আপনি যেটা প্ল্যান করলেন সেটাকে এখন আপনি অ্যাক্টিভলি সেটা বাস্তবায়ন করবেন। নো রিভিউ না, আপনি আপনার যেটা হচ্ছে মাথায় ছিল, যেটা আপনার কাগজে কলমে ছিল, সেটাকে আপনি প্রপারলি অ্যাকশনে নিয়ে আসবেন। আপনি এতদিন চিন্তা ভাবনা করেছেন কিন্তু আপনি বাস্তবে সেটা কাজ করেননি, এখন আপনি বাস্তবে সেটা কাজ করবেন। আপনি চাচ্ছেন যে এখানে আমি বললাম যে 10টা চেয়ারের ব্যবস্থা করতে চাচ্ছেন, এখন এই এক্সিকিউশন ফেজে এসে আপনি যখন ওই 10টা চেয়ার এখানে নিয়ে আসবেন এবং সেটাকে সেট করবেন আপনার বাজেট অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী, সেটাই কি হবে, এক্সিকিউশন। ওকে, এখানে দেখেন ডিজাইন রিভিউ, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কন্ট্রোল, ভেরিফাই দ্য পারফরম্যান্স রেজাল্ট, মডিফিকেশন, মনিটরিং, ফরকাস্টিং এন্ড ডেলিভার দ্য প্রজেক্ট। ওকে, এখানে অনেকগুলো কথা বলেছে, একটা সামারি বলি এখান থেকে, সেটা হচ্ছে আপনি এই ডিজাইনটা যে করেছেন, যে প্ল্যানটা করেছেন, সেটা এখানে এসে আপনি রিভিউ করে কি করলেন, প্রপারলি এক্সিকিউট করার ট্রাই করলেন। ওকে, এখানে যখন আপনি প্রপারলি এক্সিকিউট করতে যাবেন তখন প্রথমে আপনাকে কি এনশিওর করতে হবে বলুন তো, কোয়ালিটি। প্রথমে কি এনশিওর করতে হবে, কোয়ালিটি। সো আপনি কোয়ালিটি এনশিওর করলেন, কোয়ালিটি এনশিওর করার পরে অবশ্যই সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে। ধরেন কোনো একটা কি বলে অর্গানাইজেশনে সে চাচ্ছে তার 20% সেল বাড়বে, সে একটা প্রজেক্ট হাতে নিল যে তার 20% সেল বাড়বে। এখন এই যে 20% বাড়বে চাইলো, সেটা কি ছিল, তার ডিজায়ার্ড রেজাল্ট, সেটা চাচ্ছে। ওকে, এটা যদি হয় ডিজায়ার্ড রেজাল্ট, এইবার সে 6 মাস পরে এসে দেখলো তার আসলে গ্রোথ হয়েছে 15%। এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট, এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট, এটা কি ডিজায়ার্ড রেজাল্ট। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট আর ডিজায়ার্ড রেজাল্টের মধ্যে গ্যাপ কতখানি, 5%। এই যে 5% আপনার গ্যাপ, এই 5% গ্যাপটা আপনি কিভাবে বের করবেন বলুন তো। এই ফেজে এসে আপনি যখন কন্ট্রোলিং করবেন, আপনি যখন আপনার কোয়ালিটি অ্যাসিওর করার পরে ডিজায়ার্ড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্টের তুলনা করবেন, এই যে কন্ট্রোলিং ফেজে এসে আপনি তুলনা করবেন, তুলনা করার পরে আপনি পেলেন এই যে ভেরিফাই দ্য পারফরম্যান্স রেজাল্ট, তখন আপনি দেখেন যে 5% গ্যাপ আছে। এখন আপনি চিন্তা করবেন, এই যে দেখেন ডু মডিফিকেশন, প্রোগ্রেস, মনিটরিং। এখন আপনি চিন্তা
5% আপনি কিভাবে ফিল আপ করতে পারেন সেভাবে আপনি মনিটরিং করতে থাকবেন যাতে এটা ডাউন না হয়, আস্তে আস্তে করে যেন 5% আপগ্রেড হয়। ডু মডিফিকেশন, আপনি চিন্তা করবেন যে এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন কিনা। যেহেতু আমার 5% এখানে গ্যাপ থেকে গেল, তার মানে আমার প্ল্যানিং এ কোনো ধরনের কোনো একটা সমস্যা ছিল বা বাজেটে ঘাটতি ছিল, কিছু না কিছু একটা ছিল। এখন কোনটা মডিফাই করলে আমার এই কাজটা সম্পূর্ণভাবে আগাবে সেটা দেখে আমি এখানে পুরোপুরি মনিটরিংটা করব। ওকে, ডেলিভার দ্য প্রজেক্ট। এখন আপনি শেষে এসে কি করবেন? আপনার পুরো প্রজেক্টটা করা শেষ, ওটাকে ডেলিভারি দিবেন না? আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, থার্ড ওয়ান আপনি এক্সিকিউট করে ফেললেন, লাস্ট ওয়ান কি? ক্লোজ অথবা টার্মিনেট, ক্লোজ অথবা টার্মিনেট। ওকে, এখানে কি বলেছে? ফিনিশ। আপনার প্রজেক্ট ডান, এখন আপনি সেটাকে সাবমিট করে দিবেন। কি বলেছে? রিভিউস এন্ড অ্যাকসেপ্টেন্স, ইস্যুস ম্যানেজমেন্ট, রিঅ্যাসাইন রিমেইনিং টাস্ক এন্ড প্রজেক্ট ক্লোজিং। ওকে, আপনি এখন যেহেতু সবার শেষ স্তরে আছেন, এখন আপনি প্রজেক্ট ক্লোজ করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা বুঝিয়ে দিবেন যে আমার কাজ এখানেই সমাপ্ত। ওকে, আপনি সেটা বুঝিয়ে দিলেন, কিন্তু আপনার যে বস থাকবে সে কি এটাকে রিভিউ করবে না? আপনি কি আদৌ প্রজেক্টটা শেষ করতে পারলেন, কতটুকু তার লক্ষ্য অর্জন করতে পারলেন, কতটুকু বাধাগ্রস্ত হলো বা কতটুকু গ্যাপ থেকে গেল, সেটা কিন্তু রিভিউয়ার কি করবে? রিভিউ করবে। ওকে, এইবার দেখেন রিঅ্যাসাইন রিমাইনিং টাস্ক। এখানে আপনি দেখলেন যে 5% আপনার অর্জিত হয়নি, তাহলে কি এটা রিমাইনিং টাস্ক না? এই 5% অর্জন করার জন্য কি করতে হবে বা এই প্রজেক্ট আবার কাকে সাবমিশন করতে হবে সেটা কে ঠিক করবে? আপনার বস সেটা ঠিক করে দিল। এই যে আপনার টাস্কটাকে আবার রিঅ্যাসাইন করলো, এই 5% টাস্ক আবার ধরেন 10 জনের মধ্যে অ্যালোকেট করে দিয়ে দিল। এখন এই যে 10 জনের মধ্যে অ্যালোকেট করে দিল, তার মাধ্যমে কি প্রজেক্টটাকে ক্লোজ করে দিল। এখন এই যে প্রজেক্ট ক্লোজ করলো, সবসময় মনে রাখবেন একটা প্রজেক্টের যেখানে এন্ডিং আর একটা প্রজেক্টের সেখানে স্টার্টিং। দেখেন এখান থেকে ক্লোজ করে এই যে 5% আমার বাকি আছে, এই 5% কে আমি যখন আবার নতুন একটা প্রজেক্টে দিব, তখন কি আবার এখান থেকে শুরু হবে না? জি, এখান থেকে আমি আবার একটা নতুন প্রজেক্ট দাঁড় করাবো, এই প্রজেক্ট কি আবার সেইভাবে এগিয়ে আসবে না? তাহলে এটা যদি আবার সেইভাবে এগিয়ে আসে, তাহলে আবার এটা স্টার্টিং হবে, আবার এটা এন্ডিং হবে। এভাবে করে দেখবেন একটা প্রজেক্ট আমি যেখানে শেষ করছি সেখানে কোনো না কোনো ভাবে আরেকটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি? এখানে মূলত 4টা ফেজ: কনসেপ্ট ডেভেলপ, প্ল্যানিং, এক্সিকিউশন এন্ড টার্মিনেশন। কোনো ধরনের কোনো গ্যাপ আছে? দেখেন, এনি ডাউট? ওকে, এই চ্যাপ্টার আপনার এই পর্যন্তই। তাহলে আমরা কি কি করলাম একটু রিভিউ করেন। দেখেন, চ্যাপ্টারের শুরুতে আমরা দেখেছি প্রজেক্ট কি, হোয়াট ইজ প্রজেক্ট। এর মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি। দুই ধরনের এখানে আমরা প্রজেক্ট পেয়েছি, একটা কি টেম্পোরারি, একটা ইউনিক। টেম্পোরারির মধ্যে আসলে কি থাকে? একটা শর্ট টাইমের জন্য হয় এবং একটা বিগিনিং থাকে, একটা এন্ড থাকে। আর ইউনিক প্রজেক্ট কি? একটা আনফ্যামিলিয়ার কোনো গ্রাউন্ডে আমরা ইউনিক প্রজেক্ট করে থাকি। ওকে, টেম্পোরারি প্রজেক্টের মধ্যে আমরা দেখেছিলাম যে এখানে খুব শর্টে হয় এবং অবজেক্টিভসটাও কি থাকে? খুব লিমিটেড অবজেক্টিভস থাকে এবং রিসোর্স কি থাকে? লিমিটেড থাকে এবং শর্ট পিরিয়ডের মধ্যে এটা আমরা শেষ করে ফেলি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আর কোনো কাজ করি না। ওকে, এবারে দেখেন ইউনিক প্রজেক্টে কি ছিল? 3টা জিনিস। কখন আমরা ইউনিক প্রজেক্ট করি? ফার্স্ট ওয়ান, যখন আমরা নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে চাই। সেকেন্ড ওয়ান হচ্ছে এক্সিস্টিং কোনো প্রোডাক্টকে আমরা আরেকটু এনহ্যান্স করতে চাই। এবং থার্ড ওয়ান কি হচ্ছে? ডিসকন্টিনিউ প্রোডাক্ট। আপনার যখন কোনো প্রোডাক্ট আপনি একদমই অ্যাবলিশ করে দিতে যাচ্ছেন তখন। ওকে, এরপরে দেখেছি এলিমেন্টস অফ প্রজেক্ট। এর মধ্যে ফার্স্ট ওয়ান ছিল প্রজেক্ট ইজ আ প্রসেস এবং এটা কি হয়? একটা কমপ্লেক্স প্রসেস। সেকেন্ড ওয়ান ছিল প্রজেক্ট কি দ্বারা লিমিটেড হয়? বাজেট দ্বারা, শিডিউল দ্বারা এবং কোয়ালিটি দ্বারা। আচ্ছা, থার্ড ওয়ান ছিল প্রজেক্টস আর ডেভেলপ টু রিসলভ আ ক্লিয়ার গোল। প্রজেক্টে কি থাকে? একটা এস্টাবলিশড গোল থাকে এবং সেটা অবশ্যই কি স্পেসিফিক হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে? এবং লাস্ট ওয়ান ছিল প্রজেক্টস আর
গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাই, থার্ড ওয়ানে গিয়ে সেটাকে আমরা কি করি, প্রপারলি এক্সিকিউট করি বা আমাদের প্ল্যানিং ফেজ থেকে আমরা অ্যাকশনে রূপান্তর করি, এবং লাস্ট ওয়ানে কি করি, আমরা প্রজেক্টটাকে ক্লোজ করে দেই এবং হ্যান্ড ওভার করে দিই। সেখান থেকে আরেকটা নতুন প্রজেক্টের শুরু হয়।